প্রত্যেক দিনের মতো আমি আজকেরও মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি। তো আজকের মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে স্রোত সার্থককে জিম্বি করে রেখে এবার মুক্তিপণ আদায় করার চেষ্টা করলো ক্রান্ত এবং তার সদস্যরা। ক্রান্ত বলতে থাকে, এত বড় দুঃসাহস যখন ওরা আমাদের ওপর দেখিয়েছে, তাহলে ওদেরকে তো এখন জিম্বি করে রেখে ওদের এই দুঃসাহসের শাস্তি ওদেরকে দিতেই হবে, তাই না? কি বলেন মীনাক্ষী? তখনই মীনাক্ষী বলতে থাকে, আপত্তি কি বলছেন কি? আমি আপনাদের সঙ্গে সঙ্গ দেব, যা করার আমি নিজের হাতেই করব। আমি প্রয়োজনে ওদের হাত পা বেঁধে রেখে ওদেরকে জ্যান্ত এখানে পুঁতে দিতে পারি। তখনই ক্রান্ত বলতে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? এদেরকে মন্দিরে নিয়ে চল, এদের হাত পা বেঁধে রেখে এদেরকে আটকে রাখ। এরা যেন এমন শিক্ষা এদেরকে দেয় যাতে কোনোদিন এরকম দুঃসাহস দেখানোর বিন্দুমাত্র চেষ্টা না করে। তখনই স্রোত বলতে থাকে, দিদি ভাই তুই কিন্তু এটা ঠিক করলি না। তখনই সার্থক বলতে থাকে, কার জন্য আমরা এত দূর পর্যন্ত এলাম? ছি ছি ছি, এরকম ভাবতেও আমার লজ্জা করছে। অন্যদিকে মীনাক্ষীকে মন্দির থেকে আঙুল তুলে বলতে থাকে, দেখো আজকের আমাদেরকে যা কিছু পোয়াতে হচ্ছে না, অশান্তি, সবকিছুর মূলে কিন্তু আপনি। আজকের আমাদের প্রত্যেকটা দিন ভয়ে ভয়ে কাটাতে হচ্ছে। তখনই সার্থক বলতে থাকে, দেখুন এরপর আপনাদের আরো কত ভয়াবহ দিন আসতে চলেছে। আজকে সন্ধ্যের মধ্যে আপনাদের কি অবস্থা করে পুলিশ দেখ। তখনই মীনাক্ষী মুখটা চেপে ধরে স্রোতের আর বলতে থাকে, একদম চুপ, একদম চুপ করে থাকবি, কারণ এরকম চ্যাটাং চ্যাটাং কথা বলে আমার মাথাটা ঘুরিয়ে দিস না। তোরা এবার দেখ তোদেরকে জিম্বি করে রেখে রায় দিদি ভাইয়ের কাছ থেকে কিভাবে টাকা আদায় করি। তখনই স্রোত বলতে থাকে, দোহাই দিদি ভাই, তুই এরকম করে রায় দিদি ভাইকে ব্যতিব্যস্ত করিস না, কারণ রায় দিদি ভাই কনসিভ করেছে সেটা খুব ভালো করে জানিস, আর রায় দিদি ভাই শরীরটা যে খুব একটা ভালো নয় সেটাও তুই খুব ভালো করে জানিস। তার মধ্যে তুই এখানে আসার পর রায় দিদি ভাই অনেকটাই ভেঙে পড়েছে, অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে। তখনই মীনাক্ষী বলতে থাকে, তাহলে তো এবার আমার প্রতিশোধ নেওয়াটা অনেক সুবিধা হবে। এবার আমি রায় দিদি ভাইকে ফোন করে তোদের কথা কি করে বলি দেখ, তোদেরকে এখানে জিম্মি করে রেখে রায় দিদি ভাইয়ের কাছ থেকে এবার টাকা নেব। তখনই ক্রান্ত বলতে থাকে, দেখুন আপনারা যখন এত দূর পর্যন্ত এত কষ্ট করে চলে এসেছেন, তাহলে তো আপনাদের একটু আদর খাতির করতেই হয়, আর সেই আপ্যায়ন করার জন্য আমার কাছে কিন্তু এখন টাকা নেই, আর সেই টাকাটা না হলে আপনার বাড়ির লোকেরাই আমাদেরকে দিন। মীনাক্ষী তুমি একটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব তোমার পরিবারের কাছে ফোন করো আর এদের জন্য মুক্তিপণ টাকা চেয়ে পাঠাও। তখনই মীনাক্ষী রাইকে ফোন করতে থাকে আর বলতে থাকে, দিদি ভাই তুই নিশ্চয়ই আমার গলাটা শুনে বুঝতে পেরে গেছিস, তাই আমি আর কথা বাড়াবো না। তুই যদি স্রোত সার্থককে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাস, তাহলে আজকের বিকেলের মধ্যে 25 লাখ টাকা আমাদেরকে দিয়ে যা। আর এই কথা যদি পুলিশকে জানানোর চেষ্টা করিস, কিংবা এই 25 লাখ টাকা যদি দেরি করে দেওয়ার চেষ্টা করিস, তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ কেউ হবে না। তাহলে একটা গুলিতে ওদের কিন্তু মাথার খুলি উড়িয়ে দেব, সেটা তুই বুঝতে পারছিস। আর এ বিষয়ে যদি একটু দেরি করার চেষ্টা করিস, তাহলে কিন্তু ওদের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। আর এই এত সব কিছু করতে কিন্তু আমার বিন্দু মাত্র হাত কাঁপবে না, কারণ তোরা যখন আমার শান্তি কেড়ে নিয়েছিস, আমাকে সুখে শান্তিতে থাকতে দিসনি, তাহলে তোদেরকেও এবার আমি সুখে শান্তিতে থাকতে দেব না, আর তোদের রাতের ঘুমও আমি কেড়ে নেব। তাই যত শীঘ্রই সম্ভব 25 লাখ টাকা আমরা যে ঠিকানা দেব সেই ঠিকানায় পৌঁছে যা, না হলে আমাদের থেকে খারাপ কেউ হবে না। তো বন্ধুরা, এই ছিল মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেট। প্রত্যেক দিনের মতো আমি মিঠিচড়া ধারাবাহিকের সঙ্গে সঙ্গে আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। আজকের কিন্তু ভীষণ একটা অসুবিধার জন্য তোমাদের সামনে ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে পারলাম না, তার জন্য ক্ষমা চেয়ে নিলাম। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো বিদায় নিচ্ছি।